পরের টাইপ দেখো, এসএসসি জিডি 2023-এ এসছে। এ এবং বি একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে। যখন বি একা এটি 25 দিনে শেষ করতে পারে, এ একা একই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে এর ক্ষেত্রে? তাহলে এ আর বি একসাথে করছে, তার মানে এটা আমি বলতে পারি এ প্লাস বি 20 দিনে করছে। আর এ কত দিনে করছে? এ 25 দিনে করছে। তো 20 আর 25-এর লসাগু নেবে কত? এখানে 100 নিয়ে নাও। দেখো এমন একটা সংখ্যা এখানে নিতে হবে, শুধু লসাগু বলে নয়, এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যে সংখ্যাটা কে এই যে 20 সেটাও ভাগ করতে পারবে, যে 25 সেটাও ভাগ করতে পারবে। এখানে তুমি যদি 200 নিতে কোনো ব্যাপার ছিল না। দেখো এখানে 100-র মাল্টিপল মানে গুণিতক 200, আমি 200 নিয়েই করছি, কোনো ব্যাপার নেই। যে আমাদের যে সবসময় লসাগু যেটা হবে সেটাই নিতে হবে এমন কোনো কথা নেই, লসাগু যেটা পাবো তার গুণিতক নিলেও চলবে। এখানে আমি 100 নিয়েছিলাম, বাট 100টা কেটে এখন 100-এর গুণিতক 2 দিয়ে গুণ করলে কত হয়? 200 হয়। তো 200 নিয়ে নিলাম। তো 200-কে 20 দিয়ে যদি তুমি ভাগ করো কত হবে? 10। তাহলে এ প্লাস বি একদিনে 10টা কাজ করে। আর 200-কে 25 দিয়ে ভাগ করলে 8 বাদ যাবে। এ একদিনে 8টা কাজ করে। তো এ প্লাস বি একদিনে 10টা কাজ করে, এ একদিনে 8টা কাজ করে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো বলছে যে এ একা একই কাজ, সরি এটা ছিল বি, বি একদিনে 8টা কাজ করে, ঠিক আছে? তাহলে এ একা একই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? তো বি যদি একদিনে 8টা কাজ করে আর এ প্লাস বি 10টা কাজ করে, তাহলে এ একদিনে কটা করবে? 2টো কাজ করবে। দেখেই বোঝা যাচ্ছে 8 + 2 10। তো টোটাল কাজ দেখো, এখন এখানে বলছে টাইম কত হবে? টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত? 200। এর এফিসিয়েন্সি কত পেয়েছি? 2 অনুপাত। তো 200-কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 100। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তো তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম যে 20 আর 25 এদের লসাগু নিতে হবে। তো সবসময় লসাগু যে নিতে হবে এমন কোনো কথা নেই, লসাগু মাল্টিপল নিয়েও করলে কোনো সমস্যা নেই। অর্থাৎ এমন একটা সংখ্যা এখানে তোমাদের নিতে হবে যে সংখ্যাটাকে তোমরা এখানে যে সংখ্যা আছে, যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা দিয়ে যেন ভাগ করা যায়। দেখো এই টাইপের অঙ্ক তোমরা আরও একভাবে করতে পারতে। কীভাবে? দেখো এ প্লাস বি করছে কত? 20 দিনে। সেম কাজ বলেছে, তার মানে ইকুয়াল করে দাও সেম কাজ বি 25 দিনে করে। এখান থেকেও তোমরা কী করতে পারতে? এ আর বি এর যে এফিসিয়েন্সি সেটা বের করে নিতে পারতে। দেখো এখান থেকে তোমরা 5 দিয়ে গেলে 4 5 20, 5 5 25। তার মানে কী হচ্ছে? দেখো এ প্লাস বি, এই নিচে বিটা এই সাইডে আসলে, নিচে বি এই সাইডে চলে আসলো, 5/4, ঠিক আছে? তার মানে দেখো এ প্লাস বি একদিনে কটা কাজ করে? এ প্লাস বি একদিনে 5টা কাজ করে, সেখানে বি একদিনে 4টে কাজ করে। তো বি একদিনে 4টে কাজ করলে আর এ প্লাস বি একদিনে যদি 5টা কাজ করে, তার মানে এ একদিনে কটা করবে? এ একদিনে একটা কাজ করবে। 1 + 4 5। তো টোটাল ওয়ার্ক এখান থেকে বের করে নিতে পারবে। টোটাল ওয়ার্ক দেখো এ প্লাস বি তারা 20 দিনে কাজটা করছে, ঠিক আছে? আর এ বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে এটা হচ্ছে 5 × 20 হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এ একদিনে কটা কাজ করে? একটা কাজ করে। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 5 × 20 100। আর এ একদিনে যদি একটা কাজ করে তাহলে টাইম কত লাগবে? টাইম হচ্ছে 100-কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 100। তো 100 তোমাদের রাইট অ্যান্সার হবে। তো দেখো এখান থেকে এটা আমরা টোটাল ওয়ার্ক পেলাম, 5 × 20 100 হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত? 1 অনুপাত। তো টাইম বের করতে গেলে কী করতে হয়? টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক হচ্ছে 100, এর এফিসিয়েন্সি কত? 1 অনুপাত। তো 100-কে 1 দিয়ে ভাগ করলে কত পাবে? 100। তার মানে এ একা ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? 100 দিনে। তো এভাবেও করতে পারো, এলসিএম মেথডেও করতে পারো, কোনো ইস্যু নেই। তার যেটা ভালো লাগবে সে সেটা করবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, গোবিন্দ, রহিম এবং সুধীর নামে 3 জন ব্যক্তি একটি কাজ যথাক্রমে 8, 12 এবং 15 দিনে শেষ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তবে কাজটি সম্পূর্ণ করতে সময় বের করুন, ঠিক আছে? একসাথে কাজ করলে কতক্ষণ লাগবে সেটা বার করতে হবে। তো গোবিন্দ, আমি এটাকে জি দিলাম, গোবিন্দ 8 দিনে কাজ করে। রহিম ওই কাজটা করছে কত দিনে? 12 দিনে করছে। আর সুধীর ওই কাজটা করছে কত দিনে? 15 দিনে। তো এদের লসাগু নিয়ে নাও, 8, 12, 15 দেখেই বোঝা যাচ্ছে। দেখো এদের লসাগু হবে 60, বাট আমরা 60 না নিয়ে 60-এর সাথে 2 গুণ করো, মানে 60-এর গুণিতক কত হয়? 2 গুণ করলে 120। 120 নিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই। 60 নিয়েও করতে পারো, কিন্তু কোনো ব্যাপার নেই। তাহলে 120-কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো কতবার যাবে? 8 15 120। 120-কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 12 10 120। 120-কে 15 দিয়ে ভাগ করলে 8 বার যাবে। তার মানে দেখো আমরা কত পাচ্ছি? এটা তো পেলাম টোটাল ওয়ার্ক, আর এইগুলো যেটা পাচ্ছে হচ্ছে এফিসিয়েন্সি। তো টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 জনের দেখো 8 15
23 আর 10 43, সরি একটু ভুল হচ্ছে, 15 25 আর 33 হচ্ছে। এটা হচ্ছে এফিসিয়েন্সি। এখন বলছে তবে কাজটি সম্পূর্ণ করতে সময় কত লাগবে সেটা বের করতে হবে। তো আমরা সবাই জানি টাইম ইকুয়াল টু কী হয়, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক হচ্ছে 120, 120কে এদের এফিসিয়েন্সি কত 33, 120কে 33 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। তো এটাকে 3 দিয়ে কাটো, 3 4 12 40, 3 11 33, তো 40/11 দিন লাগবে। 40/11 দিন রাইট অ্যান্সার, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। দেখো কিছুই নেই, টাইম অ্যান্ড ওয়ার্ক খুব একটা সহজ চ্যাপ্টার, আর এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে 3 থেকে 4টে প্রশ্ন থাকে। সহজ টপিক প্লাস কিন্তু তোমাদের ওয়েটেজ বেশি পরীক্ষায়, 3 থেকে 4টে অঙ্ক এখান থেকে বারবার আসে, প্রত্যেক পরীক্ষায় কিন্তু রিপিট হয়। এর পরের অঙ্ক দেখো, এটাও এসএসসি জিডি 2021 এসেছিলো। যদি এক্স এবং ওয়াই একসাথে একটি কাজ 10 দিনে করতে পারে, ওয়াই এবং জেড একই কাজ 12 দিনে, এবং জেড এবং এক্স 15 দিনে একই কাজ করতে পারে, তবে এক্স একা কত দিনে কাজটি করতে পারে? খুবই ভালো একটা অঙ্ক। তাহলে এক্স আর ওয়াই কাজটা করছে কত দিনে? 10 দিনে। ওয়াই প্লাস জেড ওই কাজটা করছে কত দিনে? 12 দিনে। জেড প্লাস এক্স ওই কাজটা করছে কত দিনে? 15 দিনে। এখন এদের লসাগু করো, 10 12 15 এদের লসাগু দেখেই বোঝা যাচ্ছে 60 হবে, বাট আমরা এখানে 120 নিলাম, 60-এর মাল্টিপেল, ব্যাপার নেই কোনো। তুমি এখানে 180 নিলেও কোনো সমস্যা ছিল না। তো এই যে 60, এদের লসাগু 60, তুমি 60-এর মাল্টিপেল 60 দুগুণে 120 নিতে পারো, 60-এর মাল্টিপেল মানে গুণিতক 3 60 180 নিতে পারো, 240 নিতে পারো, কোনো ব্যাপার নেই। এক্স প্লাস ওয়াই 10 দিনে করে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তার মানে এফিসিয়েন্সি পেয়ে যাবো। টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি কত? এক্স ওয়াইয়ের 12। ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি কত দেখো, 120কে 12 দিয়ে ভাগ করো 10, 120কে 15 দিয়ে ভাগ করলে কত পাবে? 8 পাবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা দেখো সবগুলোকে যদি যোগ করি, সবগুলোকে যোগ করলে হচ্ছে দেখো এখান থেকে পাবে 2 × এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত পাবে বলো তো? 12 আর 10 22 আর 30। এখন এই 30কে এই 2 এই সাইডে আসলে ভাগ করে দেবে, করলে কত হচ্ছে দেখো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড 15 হচ্ছে। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদের কর্মক্ষমতা, তিনজনের কর্মক্ষমতা হচ্ছে 15, বাট এক্স প্লাস ওয়াইয়ের কর্মক্ষমতা কত? এক্স প্লাস ওয়াইয়ের হচ্ছে 12। এক্স প্লাস ওয়াই যদি 12 হয় আর তিনজনের কর্মক্ষমতা এফিসিয়েন্সি 15 হলে জেড কত হবে? 15 থেকে 12 বিয়োগ করলে জেড হচ্ছে 3 অনুপাত কাজ করে একদিনে। বাট এখানে আমাদের বের করতে হবে এক্স একা কতদিনে কাজটি শেষ করবে। তো এক্সের এফিসিয়েন্সি এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো ওয়াই প্লাস জেড যদি একসাথে 10টা কাজ করে একদিনে, আর টোটাল তারা কত কাজ করছে? 15টা, তাহলে এক্স কত হয়ে যাবে? এক্স 15 থেকে 10 মাইনাস করো 5 অনুপাত, তো এক্স একদিনে 5টা কাজ করে। টোটাল কাজ হচ্ছে কত? টোটাল কাজ হচ্ছে 120, আর এক্স একদিনে 5টা কাজ করলে এক্সের টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করো 24 দিন। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি, কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক, একটু বুঝলে কিন্তু তোমরা নিজেরাই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ঝড়ের গতিতে করতে পারবে। পরের অঙ্ক দেখো, ইউপি কনস্টেবল 2019-এ আসা অঙ্ক। বলছে এ এবং বি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, বি এবং সি একই কাজ 16 দিনে শেষ করতে পারে, এ এবং সি একই কাজ 24 দিনে শেষ করতে পারে। তিনজনে একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এ এবং বি মানে এ প্লাস বি করছে কত দিনে? 12 দিনে করছে। বি আর সি কত দিনে করছে? 16 দিনে করছে। এ আর সি কত দিনে করছে? 24 দিনে। তো এই টাইপের অঙ্ক একটুখানি আগে আমি করিয়েছি। তো এখানে এদের কি করবে? এদের লসাগু নেবে। লসাগু কত? 48 নিয়ে নাও। তো এ প্লাস বি যদি 12 দিনে করে তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? 4 × 48, 4 অনুপাত। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কর্মক্ষমতা কত? 3 অনুপাত। এ প্লাস সি কত হবে? 2 অনুপাত। তো টোটাল এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে দেখো, এইগুলো যদি যোগ করো, এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি, তাহলে তোমরা পাবে 2 × এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 4 3 7 2 9। তার মানে এখান থেকে পাবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9/2। তো এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো এখন আমাদের টাইমটা বের করতে হবে। তো টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক হচ্ছে 48, এফিসিয়েন্সি হচ্ছে 9/2। তো নিচের দুইটা পাল্টি খেয়ে উপরে চলে যাবে, তার মানে কত হচ্ছে? 48 × 2/9। তো
তো 3 দিয়ে কাটলে 3 ষোলো 48, 3 তিরিকে 9, তো উপরে থাকছে 16 দুগুণে 32/3, তো 32কে 3 দিয়ে ভাগ করলে 10.67 এটাই আসবে। অপশান ডি কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তারা তিনজনই একসাথে কাজ করলে 10.67 দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো এই যে প্যাটার্নটা দেখছো না, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু পরীক্ষাতে বর্তমানে আসছে, আর এই প্যাটার্নের অঙ্ক আসলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু পরীক্ষায় ভুল করে আসবে। কি বলছে দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পর চলে যায়। বি বাকি কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কত দিন লাগবে? তাহলে লসাগু বের করে নিতে হবে একইভাবে। এ কাজটা করছে কত দিনে? 20 দিনে। বি একই কাজ করছে কত দিনে? 30 দিনে। এখন এ আর বি এর লসাগু কত হবে? 60 হবে। তাহলে এখানে টাইম দেওয়া আছে, টোটাল ওয়ার্ক, এটা এখান থেকে এফিসিয়েন্সি বের করতে পারবে। এফিসিয়েন্সি ইকুয়াল টু কত? টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টাইম। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হয়ে যাবে 60কে 20 দিয়ে ভাগ করো 3। এ একদিনে 3টে কাজ করে। বি একদিনে কটা কাজ করবে? একইভাবে 2টো কাজ করবে। এখন বলছে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পর চলে যায়। বি বাকি কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কত দিন সময় লাগবে? তাহলে এ 4 দিন পরে চলে যাচ্ছে, তার মানে তারা একসাথে 4 দিন কাজ করেছে। তো একদিনে তারা 5টা কাজ করে। 4 দিনে এ প্লাস বি কটা কাজ করবে? এ প্লাস বি 4 দিনে কটা কাজ করবে? 4 × 5 20টা কাজ করবে। ঠিক আছে, তো 60টার মধ্যে 20টা কাজ হয়ে গেছে, তো বাকি কাজ কটা থাকছে? দেখো 60 বিয়োগ 20 40। এই 40টা কাজ কে করবে? বি করবে। তো বি এর টাইম কত লাগবে বাকি 40টা কাজ করতে? বি একদিনে 2টো কাজ করে, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করো 20। তো বাকি কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে? 20 দিন। আর আগে তারা কতদিন কাজ করেছিল একসাথে? 4 দিন। তো আগে 4 দিন করেছিল, বাকি কাজ শেষ করতে বি এর 20 দিন লাগছে, তো টোটাল কতদিন লাগবে? 24 দিন। অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক আসলে তোমরা আশা করি সেকেন্ডে করে দিতে পারবে। দেখো এই অঙ্কটা আর একটাভাবে করা যায়। কি বলছে? কাজ শেষ করার জন্য মোট কতদিন লাগবে? এ 4 দিন পর চলে যায়, বাকি কাজ বি সম্পন্ন করে। তাহলে কাজ শেষ করার জন্য টাইম লাগবে। টাইম ইকুয়াল টু কীভাবে বের করবে? টোটাল ওয়ার্ক ছিল তো 60, 4 দিন পরে কে চলে যাচ্ছে? 4 দিন পরে এ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা থেকে মাইনাস করো। যখন পরে হবে, 4 দিন কাজ শুরু করার পরে চলে যাবে, তখন আমরা মোট কাজ থেকে যে চলে যাচ্ছে সে তার কর্মক্ষমতাকে মাইনাস করে দেবো। তো এ চলে যাচ্ছে কতদিন আগে? পরে 4 দিন পরে, তো -4 করো। বাই নিচে কী হবে? বি এর এফিসিয়েন্সি, তো বিটা রাখো এখানে, কোনো ব্যাপার নেই। তো 60 মাইনাস এ 4 দিন পরে চলে যাচ্ছে, আর এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এখানে কী করো? 4 × 3। বাকি কে কাজ করছে? বি করছে। তো 3 × 4 = 12, 60 থেকে 12 মাইনাস করলে 48/2, তার মানে কত হচ্ছে? 24 দিন। তো এটা এইভাবেও কিন্তু করতে পারে। এটা হচ্ছে লেটেস্ট কিন্তু টেকনিক তোমাদের শেখালাম। তাহলে কাজ শেষ করার জন্য মোট কত দিন লাগবে? 24 দিন লাগবে। আবারও বলছি, টোটাল কাজ কত ছিল? 60 ছিল। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পরে চলে যাচ্ছে, তো যে চলে যাচ্ছে তাকে মাইনাস করে দাও, দিয়ে বাকি কে থাকছে? বি। তো বিটা নিচে লিখলাম। ঠিক আছে, তো 4 দিন পরে চলে যাচ্ছে, আর 4 দিনে বি কটা কাজ করে? 12টা কাজ। তো 60 থেকে 12 মাইনাস করে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমাদের মোট যে সময় সেটা আমাদের বেরিয়ে আসবে। দেখো পরের অঙ্কটি কি বলছে? যদি 80 লিটার দুধের মিশ্রণে 60% দুধ থাকে, তাহলে মিশ্রণে দুধকে 80% করতে কতটা দুধ যুক্ত করতে হবে, মানে কতটা দুধ এর সাথে মেশাতে হবে। তো এই টাইপের অঙ্ক রেশিও মেথডে করা যায়, বাট আমি তোমাদের আজকে রেশিও মেথডে করাবো না। আমি এই অঙ্ক তোমাদের এর অনেক আগে রেশিও মেথডে করিয়েছি, বাট রেশিও মেথড ছাড়াও এক্স ধরেও কিন্তু রেশিও মেথডের আগে হয়ে যাবে। কী করে হবে? অনেকে আবার বলে যে দাদা এক্স ধরলে কিন্তু তাড়াতাড়ি অঙ্ক হয় না, এক্স যারা ধরে করে তারা অঙ্ক পারে না। বাট অনেকে কিন্তু অঙ্ক কম বুঝে 2-1 দিন অঙ্ক শিখে, রেশিও মেথড শিখে, শর্ট ট্রিক শিখে তারা মনে করে এক্স ধরা মানে অঙ্কে টাইম নষ্ট। বাট আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে রেশিও মেথডের থেকেও এক্স ধরে কিন্তু তোমরা আরও তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবে। কী করে পারবে সেটা জানার জন্য তোমাদের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এখানে দেখো একটা পাত্রে কত লিটার দুধের মিশ্রণ আছে? 80 লিটার কিন্তু দুধের মিশ্রণ আছে। এই 80 লিটার দুধের মিশ্রণে দুধ আছে কত? মিল্ক আছে 60%। 60% মিল্ক হলে ওয়াটার থাকবে কত পার্সেন্ট? ওয়াটার মানে জল থাকবে 40%। তো এইবারে বলছে তাহলে মিশ্রণে কতটা
দুধ যুক্ত করলে কী হবে, 80% দুধ থাকবে। তার মানে আমরা এই মিশ্রণে 80 লিটার মিশ্রণে কী অ্যাড করছি, 80 লিটার মিশ্রণে আমরা অ্যাড করছি মিল্ক। মনে করো সেটা x লিটার মিল্ক অ্যাড করছি। তো এই 80 লিটার মিশ্রণে x লিটার কী অ্যাড করলাম, মিল্ক অ্যাড করলাম। তখন আমাদের মিল্ক কত হচ্ছে, মিল্ক হচ্ছে কিন্তু 80%। তাহলে ওয়াটার কত পার্সেন্ট হবে, ওয়াটার হবে তখন ওই মিশ্রণে 20%। একটা জিনিস দেখো, আমরা এখানে কি মিশিয়েছি, মিল্ক অ্যাড করেছি। মিল্ক অ্যাড করেছি বলে মিল্কের রেশিওটা বেড়েছে, জল কিন্তু অ্যাড করেনি। বাট জলের যে পরিমাণটা ছিল সেটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ জলের রেশিওটা কম হয়েছে কিন্তু পরিমাণ কিন্তু সেম থাকবে। মনে করো একটা পাত্রে তোমার 5 লিটার দুধ আর 2 লিটার জল আছে। তুমি সেই মিশ্রণে যদি এক্সট্রা 1 লিটার দুধ যোগ করো তাহলে তোমার 6 লিটার হচ্ছে দুধ, কিন্তু জল কিন্তু সেম থাকছে, 2 লিটার থাকছে। বা রেশিওটা কিন্তু সেম থাকে না, কিন্তু পরিমাণ সেম থাকে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 80 লিটারে আমাদের জল ছিল কত, 40%। 80 লিটারে 40% জল ছিল, আর আমাদের 80 লিটার প্লাস এক্স মানে এই মিশ্রণে 80 প্লাস এক্স এই মিশ্রণে আমাদের জল আছে কত, 20%। ঠিক আছে, তো এই দুটো কিন্তু ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে, কারণ জলের যে পরিমাণটা সেই পরিমাণ কিন্তু সেম থাকে, সেই জন্য আমরা ইকুয়াল করতে পারলাম। এবারে সহজ ভাষায় দেখো, 20 দুগুণে 40, 40কে 20 দিয়ে কালে দুবার যাবে, তাহলে 80 দুগুণে কত, 160। তো 80 প্লাস এক্স মানে এক্স প্লাস 80 ইকুয়াল টু যদি 160 হয়, তার মানে এক্সের ভ্যালু কত, 160 থেকে 80 মাইনাস করলে এক্সের ভ্যালু পাবে 80। তো দুধ কতটা মিশিয়েছি, 80 লিটার। দুধ কতটা মিশিয়েছি, 80 লিটার। দেখো এক্স ধরে করলাম বাট এক লাইনে হয়ে গেল, এক্স ধরে করলাম বাট এক লাইনে হয়ে গেল। কিন্তু রেশিও মেথডে করলে কিন্তু অনেকেই কিন্তু ভুল করে আসবে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা অঙ্ক কম বোঝে তারা কিন্তু ভুল করে আসবে। কিন্তু এক্স ধরে করে জাস্ট এক লাইনে আমার অঙ্কটা হয়ে গেছে। এখান থেকে দেখা মাত্রই জাস্ট 40কে তুমি 20 দিয়ে কাটলে, 20 দুগুণে 40, 80 দুগুণে 160। তো 80 থেকে 160 থেকে 80 মাইনাস করলে তোমাদের 80 উত্তর হবে, 80 লিটার। তো ওই মিশ্রণে 80 লিটার কিন্তু দুধ যুক্ত করা হয়েছিল, সেই জন্য দুধের পরিমাণ কত হয়েছে, 80%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কারণ দেখো এখানে আমাদের জল কিন্তু আমরা অ্যাড করছি না, তাই আমাদের জলের পরিমাণটা সেম থাকবে। পরিমাণ সেম থাকার জন্য আমরা কিন্তু এই দুটো ইকুয়াল করতে পারলাম। প্রথমে মিশ্রণ কত ছিল, 80 লিটার। 80 লিটার মিশ্রণে দুধ আছে কত, জল আছে 40%। তাহলে 80 × 40 করলাম। আর এই 80 প্লাস এক্স লিটার মিশ্রণে জল আছে কত, 20%। তো এই দুটো ইকুয়াল করলে আমাদের জাস্ট উত্তর বেরিয়ে আসবে। পরে একটা সেম টাইপের অঙ্ক রাখা হয়েছে, দেখো অঙ্কটা দেখলে তোমাদের পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন আপ। তো গাইজ, আজকের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অঙ্কটি আমি নিয়েছি ট্রেন থেকে, কারণ ট্রেন রিলেটেড অঙ্ক প্রতি বছর একটা করে পরীক্ষায় আসে। তো সেই কারণে ট্রেনের অঙ্কগুলো ভালো করে গুরুত্ব দিলে তোমরা এখান থেকে 1 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। তো ফার্স্ট প্রশ্নটি কী বলছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করতে পারে। ট্রেনের দৈর্ঘ্য কত সেটা আমাদের বার করতে হবে। তো ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয়ে থাকে তাহলে আমাদের এই টি মিটার বের করতে হবে। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয়ে থাকে তাহলে আমাদের টি মিটার এটা বার করতে হবে। দেখো বলছে কি 800 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে ট্রেন অতিক্রম করছে কত সেকেন্ডে, 100 সেকেন্ডে। তো যখন ট্রেন একটি ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন কি করে, ওই ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটা একসাথে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে ট্রেন প্লাস ব্রিজ কত সেকেন্ডে অতিক্রম করছে, 100 সেকেন্ডে। একইভাবে ট্রেন আর একটা ব্রিজ, সেটা কত মিটার, 400 মিটার, সেটা অতিক্রম করছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। তাহলে এই ক্ষেত্রে ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত, 400 মিটার, এটা অতিক্রম করছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। এখন এটা তোমাদের আমি বেসিক প্লাস শর্ট ট্রিক্স দুটোই দেখিয়ে দেবো। তো এখানে দেখো ট্রেন প্লাস 400 মিটার দৈর্ঘ্যের ব্রিজ অতিক্রম করছে একসাথে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। যদি আমি এগুলো একটু মাইনাস করে নিই তাহলে দেখো কী দাঁড়াচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল। এখানে 800 থেকে 400 মাইনাস করলে হবে 400। তো 400 মিটার অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে কত, 100 থেকে 60 মাইনাস করো, কত সময় লাগবে, 40 সেকেন্ড। তাহলে ওই ট্রেনটি 40 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করে। এখন 100 সেকেন্ড বা 60 সেকেন্ড যে কোনো একটা বের করলে তোমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে। দেখো যদি 40 সেকেন্ডে 60 মিটার 400 মিটার অতিক্রম করে তাহলে 60 সেকেন্ডে কত অতিক্রম করবে, 40 দিয়ে 400কে কাটলে 10 বাদ যাবে। তো 60 সেকেন্ডে 600 মিটার অতিক্রম করবে। কত মিটার, 600 মিটার। তাহলে ট্রেনটি এই 60 সেকেন্ডে যদি 600 মিটার অতিক্রম করে তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম,
60 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য কত, 400 মিটার। তাহলে 600 থেকে 400 বাদ দাও, দিলে কত পাচ্ছ, 200। এই 200 হচ্ছে কত, ট্রেনের দৈর্ঘ্য। দেখো 200 প্লাস 400 কত, 600। কারণ এখানে তো আমরা পেয়েছি 60 সেকেন্ডে অতিক্রম করছে কত মিটার, 600 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে রাইট অ্যান্সার কত হবে, 200 মিটার। তোমরা এখান থেকে এইভাবে বের করতে পারো। দেখো 40 সেকেন্ডে যাচ্ছে কত, 400 মিটার। তাহলে 100 সেকেন্ডে কত যাবে সেটা তোমাদের বার করতে হবে। তো 100 সেকেন্ডে যাবে 40 দিয়ে, এটাকে কাটলে 10 বাদ যায়। 10 ইন্টু 100 মানে 1000 মিটার। তাহলে 100 সেকেন্ডে ওই ট্রেনটি টোটাল অতিক্রম করছে 1000 মিটার, যার মধ্যে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার। তাহলে 1000 থেকে 800 বিয়োগ করো, 1000 থেকে 800 বিয়োগ করলে থাকে হচ্ছে 200। এই 200 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এরপরে দেখো বেসিক তোমাদের দেখাচ্ছি সহজ ভাষায়। শর্ট ট্রিক্সটা দিয়ে দিলাম, এবার বেসিক দেখাবো। একটা ফর্মুলা কম বেশি তোমরা জানো, যে হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখান থেকে যদি ডিস্টেন্স আর টাইম দেওয়া থাকে তাহলে স্পিড কী করে বার করবে, স্পিড বের করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। যদি ডিস্টেন্স আর স্পিড দেওয়া থাকে তাহলে টাইম কী করে বার করবে, টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো কি দেওয়া আছে, 800 মিটারের ব্রিজ দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। তো এখান থেকে আমরা ট্রেনের স্পিডটা বার করতে পারি। তাহলে 100 সেকেন্ডে ট্রেন কতটা ডিস্টেন্স কভার করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য এটা অতিক্রম করে। টোটাল এই ডিস্টেন্সটা সে কভার করবে কত সেকেন্ডে, 100 সেকেন্ডে। এটা তাহলে আমরা কী পেলাম, স্পিড পেয়ে গেলাম, ট্রেনের স্পিড পেয়ে গেলাম। তো সেম ট্রেন তাদের স্পিড কিন্তু ইকুয়াল হবে। পরবর্তী ক্ষেত্রে দেখো ট্রেন 400 মিটারে ব্রিজ অতিক্রম করছে। তো সেই ক্ষেত্রে ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য 400 মিটার, এতটা ডিস্টেন্স কভার করছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। এটা আমরা ট্রেনের স্পিড পেয়ে গেলাম। দুটো স্পিড ইকুয়াল হবে কারণ সেম ট্রেনের কথা বলা হচ্ছে, কিন্তু সেম ট্রেন দুটো আলাদা আলাদা ব্রিজ কিন্তু অতিক্রম করছে। তাই বলে সেম ট্রেনের জন্য আমরা কী করলাম, স্পিডটাকে ইকুয়াল করে দিলাম। এখন স্পিড ইকুয়াল করে ক্যালকুলেশন করো, 0 0 ক্যান্সেল করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তো এই 5 দিয়ে এবার এই সাইডে গুণ হবে, কত হচ্ছে 5t প্লাস 5 ইন্টু 400 গুণ করলে কত হবে, 2000। আর টি প্লাস 800 করলে কত হচ্ছে, 3t প্লাস 3 8 2400। তো 5t থেকে 3t ক্যান্সেল হলে কত হচ্ছে, 2t। আর 2400 থেকে 2000 মাইনাস হলে কত হবে, 400। তাহলে টি ইকুয়াল টু 400 ভাগ 2 মানে কত হচ্ছে, 200। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 200 মিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো শর্ট ট্রিক্স দিলাম, এসটি মানে শর্ট ট্রিক্স প্লাস ডিটেলস কিন্তু করিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে তোমরা ভালো করে দেখো, দেখবে তোমাদের কোনো অঙ্ক নিয়ে আর ডাউট থাকবে না। পরের প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন বলছে, পি এবং কিউ সমান মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। পি 4 মাস পর ব্যবসা ছেড়ে চলে যায়। এখানে ছেড়ে দুবার হয়ে গেছে। বছর শেষে ব্যবসায় 6400 টাকা লাভ হয়। পি এর লভ্যাংশ নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে দুজন মূলধন বিনিয়োগ করছে, কে কে, পি আর কিউ। সব থেকে ভাইটাল জিনিস, সমান মূলধন বিনিয়োগ করছে। অর্থাৎ সে যদি 100 টাকা করে, কিউ কত করছে, 100 টাকা। সে যদি 1 টাকা করে তাহলে পি যদি 1 টাকা করে তাহলে কিউ কত বিনিয়োগ করবে, 1 টাকা বিনিয়োগ করবে। তো আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে এখানে ধরে নিলাম পি 1 টাকা বিনিয়োগ করছে। তো কিউ কত করবে, কিউ করবে 1 টাকা বিনিয়োগ করবে। এখন দেখো ব্যবসাটা শুরু করেছে, বাট পি 4 মাস পরে ব্যবসা ছেড়ে চলে যায়। তার মানে পি এর এই 1 টাকা কত মাস ধরে খেটেছে, 4 মাস ধরে খেটেছে। আমরা ব্যাংকে টাকা রাখি না, বা কোনো ব্যবসায় একটা টাকা ইনভেস্ট করে সেই টাকা 4-5 মাস পর খাটিয়ে আবার টাকা তুলে নিই, সেই রকম জাস্ট। বাট এই যে কিউ এর কথা কিন্তু বলেনি। তো আমরা এটা ধরে নেব কিউ এর টাকাটা 12 মাস ধরে কিউ খাটিয়েছে। তো আমরা এদের ইনভেস্টমেন্ট যেটা হয়েছে তার রেশিওটা পেয়ে যাব। এখন এখানে 4 1 4 আর 3 12 1 12। তো এটাকে তোমরা ছোট করতে পারো। এই 4কে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 1। আর 12কে 4 দিয়ে কাটলে 3। দেখো রেশিওর ক্ষেত্রে কী হয়, 4কে আমরা 4 দিয়ে কেটেছি মানে ভাগ করেছি। কাটা মানে কি বলো তো, ভাগ করা। তো 12কেও আমাদের কি করতে হবে, সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা রেশিওটা পাবো। তুমি 4কে 4 দিয়ে কেটে 12কে 3 দিয়ে কাটলে কিন্তু তোমার রেশিও সেম হবে না। তো এখানে আমরা ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেলাম 1:3। তো যখন টাইমটা কনস্ট্যান্ট থাকবে, টাইম ধ্রুবক, টাইম কনস্ট্যান্ট মানে ধ্রুবক, টাইম উভয়ের কনস্ট্যান্ট মানে কি, উভয়ের ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে
আমরা 1 বছর ধরেছি, কিউ এর ক্ষেত্রে 1 বছর ধরে এখন ক্যালকুলেশন করছি, এখন দুজনের ক্ষেত্রে টাইমটা কনস্ট্যান্ট, তখন আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কিসের সাথে, প্রফিটের সাথে। অর্থাৎ ইনভেস্টমেন্টের যে রেশিও হবে সেই রেশিও প্রফিটের রেশিও কী হবে, সেম হবে। ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হবে যখন উভয়ের ক্ষেত্রে টাইমটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এটাকে বলতে পারি তারা 1:3 অনুপাতে বিনিয়োগ করছে, আর তাদের প্রফিটের রেশিওটাও কী হবে, 1:3। তো টোটাল প্রফিট কত হচ্ছে, 1 + 3 4 অনুপাত। টোটাল প্রফিট হচ্ছে 4 অনুপাত, আর এই 4 অনুপাতের ভ্যালু দেওয়া হচ্ছে 6,400 টাকা। 4 অনুপাতের ভ্যালু, যার ভ্যালু দেওয়া থাকবে সে উপরে থাকবে, আর 4-এর ভ্যালু দেওয়া আছে 4 নিচে। আমাদের বের করতে হবে পি এর লভ্যাংশ। দেখো পি 1 অনুপাত পেয়েছে, তো এর সাথে 1 গুণ করে দাও 6,400 এর সাথে। এখন 6,400কে 4 দিয়ে কাটলে 4 ষোলো 64, 1,600 টাকা। তো পি এর লভ্যাংশ কত হয়ে যাবে, 1,600 টাকা। এখানে আবার সিটা উপরে চলে এসেছে, যাই হোক কোনো ইস্যু নেই। তো 1,600 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। আশা করি দেখো কত সহজ অঙ্ক, জাস্ট এখানে আমাদের ইনভেস্টমেন্টের রেশিও পেলে আমাদের ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হয় কখন, টাইম যখন কনস্ট্যান্ট থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। তোমাদের টাইম সেম কনস্ট্যান্ট থাকবে, তোমরা যেটা ইনভেস্টমেন্টের রেশিও পাবে প্রত্যেকটা, এই যে অংশীদারি কারবার পার্টনারশিপের যে অঙ্কগুলো, তোমরা ইনভেস্টমেন্টের যে রেশিও পাবে সেটাই তোমাদের প্রফিটের রেশিও হয়ে যায়, আর এই রেশিও অনুযায়ী তোমাদের টাকাটা লভ্যাংশ ভাগ হয়। 4 দাগের প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম সিলেক্ট করে নিয়ে আসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে না, এই টাইপের অঙ্ক কিন্তু বারবার আসে, সে সেন্ট্রালের পরীক্ষা বলো আর রাজ্যের পরীক্ষা বলো। 400 টাকার পরিমাণ 2 বছর পর বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে বেড়ে 441 টাকা হয়। তো এখানে কী সুদ বলেছে, চক্রবৃদ্ধি সুদে। টাইমটাও দেখবে 2 বছর, আর এখানে মূলধন বলা আছে প্রিন্সিপাল 400 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 441। সুদের হার আমাদের নির্ণয় করতে হবে, তার মানে আর এর মান বের করতে হবে। কিছুই নেই, যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার প্রিন্সিপাল দেওয়া আছে কত, 400, সুদাসল যেটাকে ইংলিশে বলা হয় অ্যামাউন্ট 441। যখন রেট অফ ইন্টারেস্ট বার করতে দেবে তখন কি করবে বলো তো, এদের রুট নেবে। কি রুট নেব, স্কোয়ার রুট নেব না কিউব রুট নেব, সেটা নির্ভর করবে এখানে কত বছর বলা হয়েছে, 2 বছর, তাহলে এটার স্কোয়ার রুট নেব। এখানে 2 দেওয়া মানে এটাকে বলা হয় স্কোয়ার রুট। দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 2 বছর দিয়ে, না হলে 3 বছর দিয়ে, বেশি 4-5 বছর দিয়ে কিন্তু প্রশ্ন আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 বছর আর 3 বছরেই প্রশ্ন আসে। তো এখানে যদি 3 বছর থাকতো তাহলে তোমরা কিউব রুট নিতে। কিউব রুটটা দেখতে কেমন দেখো, এইরকম, জাস্ট রুটের সামনে 3 দিলে সেটা কিউব রুট, রুটের এইখানে সামনে 2 দিলে সেটা স্কোয়ার রুট। এখন 400 এর স্কোয়ার রুট করলে কত হয়, 20, আর 441 এর স্কোয়ার রুট করলে কত হবে, 21। তো আমরা এখন প্রিন্সিপাল পাচ্ছি কত, 20 অনুপাত, অ্যামাউন্ট পেয়েছি 21 অনুপাত। তো এখানে দেখো প্রিন্সিপাল বেড়ে কত হয়েছে, 1 অনুপাত বেড়ে গেছে। তো এই 1 অনুপাত আমরা কি পেয়েছি, 1 অনুপাত পেয়েছি সুদ পেয়েছি 1 অনুপাত। তো আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা জানি, আর এটা যেটা পেয়েছি মানে 20 অনুপাত তোমার প্রিন্সিপাল, 1 বছর পরে কত হচ্ছে, 21 অনুপাত, আর 1 বছরের সুদ কত হচ্ছে, 1 অনুপাত। তাহলে I/100/PT। দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি, আমি যেখানে যেটা পেয়েছি এখান থেকে ডিরেক্টলি এইভাবে করা যায়। 20 অনুপাতে সুদ হচ্ছে 1 অনুপাত, 100তে কত হবে, কাটাকাটি করলে তোমরা পাবে হচ্ছে 5 অনুপাত। বাট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ধরে ধরে করাচ্ছি। দেখো সুদ পেয়েছি কত অনুপাত, 1 অনুপাত, ইন্টু 100 বাই আসল কত, 20 অনুপাত, টাইম কত, 1 বছর, তাহলে 5/20 এভাবে তোমরা ফর্মুলা অনুযায়ী বের করতে পারো। যে জানে সে করবে। এখানে প্রিন্সিপাল 1 অনুপাত, সুদ হয়েছে কত, প্রিন্সিপাল 20, সুদ হয়েছে 1, ইন্টু 100, 5% উত্তর। কিছুই নেই, জাস্ট সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো উত্তর হয়ে যায়। তোমরা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করো, অঙ্কে কিছুই নেই, পাটিগণিত মানে একদম সহজ জিনিস। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, ভিভিআই টাইপ। বলছে 96 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি এবং 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো এই অঙ্ক করার দুটো টেকনিক আছে, একটা তোমাদের বেসিকের সাহায্যে করলে কিন্তু অনেক বড় হয়ে যায়, সেটা করলে আমাদের এক্সামে টাইম নষ্ট হবে। আমরা একটু সিম্পল লজিক অ্যাপ্লাই করব। তোমরা এই কনসেপ্টটা কম বেশি সবাই জানো, যখন একটা ট্রেন কোনো খুঁটি
বা কোনো একটা কারেন্টের পোস্ট বা একটা থাম বা একটা মানুষকে অতিক্রম করে, তখন শুধুমাত্র ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কি বললাম? তখন ট্রেন শুধুমাত্র তার নিজের লেন্থ অতিক্রম করে। এটা আমি অলরেডি অনেকবার আমার ক্লাসে বলেছি। এরপরে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, কোনো একটা সেতুকে অতিক্রম করবে, কোনো একটা ব্রিজ অতিক্রম করবে, তখন ট্রেন সম্মিলিতভাবে ওই যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। বাট কোনো মানুষ, খুঁটি, পোস্ট অতিক্রম করলে ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এবারে কি বলছে, 96 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। তো ট্রেন কি করছে? 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করছে। আর 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। যখন ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। সেটা কত সেকেন্ডে করছে? 30 সেকেন্ডে। তো এখান থেকে দেখো ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে ওই ট্রেনের সময় লাগে 30 থেকে 12 বিয়োগ দিলে 18 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা কি পেলাম? প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের 18 সেকেন্ড সময় লাগে। ট্রেনের গতিবেগ কত? 96 প্রতি কিলোমিটার ঘন্টা। এখান থেকে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করবো কী করে? সিম্পল কনসেপ্ট ফর্মুলা তোমাদের আমি বারবার বলেছি, ডিস্টেন্স মানে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময়, স্পিড মানে হচ্ছে গতিবেগ, যেটাকে আমরা এস দিয়ে লিখলাম, টাইম হচ্ছে সময়। এখন আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছে। তো দেখো এখানে আমাদের অলরেডি সব হয়ে গেছে, পেয়ে গেছি আমরা স্পিড কত পেয়েছি? 96 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন এই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাদের কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। ব্যাস। তো স্পিড পেলাম আমরা 96। আর একটা জিনিস, এই যে স্পিডটা 96 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমি মিটার পার সেকেন্ডে করলাম। এটা কিন্তু আর ক্যালকুলেশন করলাম না, 5/28 ভাবে রাখলাম। কেন রাখলাম পরে তোমরা দেখতে হবে। তাহলে 96 গুণিতক 5/18, এটা হচ্ছে আমাদের স্পিড। টাইম কত পেয়েছি? 18 সেকেন্ড অতিক্রম করছে প্ল্যাটফর্ম। তো এখানে 18 ক্যান্সেল হলো, 5 আর 96 গুণ করলে পাবে 5 9 45, 5 6 30, তার মানে 480। এভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, 80 মিটার। তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 480 মিটার। দেখলে কত ইজিলি হয়ে গেল। বাট এটা যদি তোমরা বেসিকে করতে যেতে তাহলে কিন্তু অনেক টাইম লাগতো। কিছুই নেই, এখানে জাস্ট শুধুমাত্র প্ল্যাটফর্ম অতিক্রম করছে 18 সেকেন্ডে, সেটা বের করে এই যে স্পিডটা 96 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম, কারণ আমাদের উত্তর আছে মিটারে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কেন মিটার পার সেকেন্ডে করবো? কারণ উত্তর আছে মিটারে, টাইম আছে সেকেন্ডে, এই জন্য কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। পরের অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30%, 30%-এর সমান বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে একটা সংখ্যা যদি এ হয়ে থাকে আর একটা সংখ্যা যদি বি ধরে নিই, তাহলে দুটো সংখ্যার পার্থক্য বলছে এদের যোগফল তার 30%-এর সমান। তো দেখো এই পার্সেন্টেজের জন্য আমরা নিচে 30-এর নিচে কী আনতে পারি? 100 আনতে পারি। এখন একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল করো। এখানে আমরা কি করতে পারছি দেখো, এই এ প্লাস বি আর এ মাইনাস বিকে যদি এক সাইডে করো তাহলে এটা এই সাইডে চলে আসবে। তো 10টা এই সাইডে উপরে চলে আসবে, 3টা এই সাইড চেঞ্জ করলে নিচে চলে আসে। এ প্লাস বি ওপরে ছিল আর এ মাইনাস বি এই সাইড চেঞ্জ করলে নিচে চলে আসবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে এইভাবেই তো লিখতে পারি না, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল, যেহেতু এটা সমান সেহেতু এটাকে ডান সাইডে বাঁ সাইডে যে সাইডে রাখো একই ব্যাপার। এখন এখান থেকে অনেকে কোনাকুনি গুণ করে তোমাদের উত্তর বের করতে যাবে, বাট কোনাকুনি গুণ করার দরকার নেই। এই সিচুয়েশান আসলে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত বের করতে গেলে কি করবে? জাস্ট এই দুটো সংখ্যা যোগ করলে তোমরা পাবে বড় সংখ্যা, আর এই দুটো সংখ্যা বিয়োগ করলে জাস্ট তোমরা ছোট সংখ্যার অনুপাত পেয়ে যাবে। তার মানে এখানে আমরা বড় সংখ্যা পাচ্ছি কত? 13, আর নিচে হচ্ছে 10 থেকে 3 মাইনাস করে 7। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কী হয়ে যাবে? 13:7। তো এখান থেকে কোনাকুনি গুণ করতে যাবে না, জাস্ট এই সিচুয়েশান আসলে দুটো সংখ্যা যোগ করলে বড় আর মাইনাস করলে ছোট সংখ্যা পেয়ে যাবে। পরের 11 দাগের অঙ্ক দেখো, পয়সা থেকে নিয়ে এসেছি। পয়সার অঙ্ক বা মুদ্রার অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে, খুবই ভাইটাল অঙ্ক। 10 পয়সা ও 5 পয়সার মূল্যের 100টি মুদ্রার সমষ্টি হয় 7.25 টাকা, মানে 7 টাকা 25 পয়সা, যেটা ওকে বলা হয়। প্রতিটি প্রকারের মুদ্রার সংখ্যা সেটা আমাদের বার করতে হবে। তো এটা আমি তোমাদের দুটোভাবে করাচ্ছি, একটা অ্যালিগেশন মেথডে করাবো আর একটা এক্স ধরে।
যদি টোটাল 100টা মুদ্রা হয়ে থাকে, 10 টাকার মুদ্রার সংখ্যা যদি আমরা এক্স ধরি, তাহলে 5 টাকার মুদ্রা কত হবে? 10 টাকা যদি এক্স হয়ে থাকে, 10 পয়সার মুদ্রা যদি এক্স হয়ে থাকে, তো 5 পয়সা কত হবে? 100 মাইনাস এক্স হয়ে যাবে। তো এটা আমরা সংখ্যা পেলাম। এবার এদের যদি আমরা মান বের করতে যাই তাহলে কি করব? 10 গুণিতক এক্স, অর্থাৎ 10 পয়সার মান এতটা। কারণ তোমরা জানো তোমার কাছে 5 টাকার কয়েন আছে 10টা, তার মানে তোমার কাছে টোটাল কত টাকা আছে? তো যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে 5 টাকা গুণ করতে হয়, তাহলে 50 টাকা আছে তোমার কাছে টোটাল। তো এখানেও সেম, তোমার কাছে 10 পয়সা আছে, কটা আছে? এক্সট্রা। তো টোটাল কত টাকার 10 পয়সা আছে? 10x টাকার বা 10x পয়সা আছে তোমার কাছে। প্লাস 100 মাইনাস এক্স গুণিতক 5, এই টোটাল মানটা কত সমান? 7 টাকা 25 পয়সার সমান। তো আমরা এই সাইডে সব পয়সাতে ক্যালকুলেশন করেছি, তার মানে আমাদের এদিকেও পয়সা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো টাকাকে পয়সাতে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তো এই সাইডে কী পাচ্ছ? 10x প্লাস এখানে কি হচ্ছে? 500 মাইনাস 5x, এখানে পাবে হচ্ছে 700, মানে 7.25কে 100 দিয়ে গুণ করলে তোমাদের 725 হবে। এখন দেখো 5x থেকে 10x বিয়োগ হলে 5x পাবে, আর এই 500 আর 725 বিয়োগ হলে কত পাবে? 225। x ইকুয়াল টু, এখন এই 225কে 5 দিয়ে ভাগ করো, কত পাবে বলো তো? 4 5 20, 5 5 5 25, 45। আমরা ধরেছিলাম 10 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটি, তার মানে এক্সের ভ্যালু 45 আসলো। তো এক্স 45 হলে 100 মাইনাস এক্স কত হবে? 55 হবে। তো রাইট অ্যান্সার 45 আর 55। তো এটা তোমরা এক্স ধরে করলে। এবারে তোমরা কীভাবে অ্যালিগেশনের মাধ্যমে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এবার আমরা অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশনে কী হচ্ছে দেখো, এখানে আমরা 10 পয়সা আর 5 পয়সা এটাকে একসাথে মিক্সড করে আমরা পাচ্ছি কত? 7.25 পয়সা। এখন অ্যালিগেশনে কী হয় বলো তো? একটা হাইয়েস্ট ভ্যালু থাকে আর একটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5, হাইয়েস্ট হচ্ছে 10, আর মধ্যবর্তী মান মিন ভ্যালু হচ্ছে 7.25। এখন এই মধ্যবর্তী থেকে লোয়েস্ট বিয়োগ হবে, যেটা পাবো সেটা হচ্ছে 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত পাবো, আর এই যে হাইয়েস্ট থেকে মধ্যবর্তী বিয়োগ হয়ে যেটা পাবো সেটা হচ্ছে 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতটা পাবো। এখন 7.25 থেকে 5 বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে 2.25, আর 10 থেকে 7.25 বিয়োগ করলে পাবে হচ্ছে 2.75। দেখো দশমিকের এই সাইডে দুটো সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আছে, দশমিকের এই সাইডে 2 অঙ্কের সংখ্যা আছে, তার মানে আমরা এই দশমিকটাকে ক্যান্সেল করতে পারি এইভাবে। এখন এটাকে যদি তুমি 25 দিয়ে কাটো, দুই সাইডে 25 দিয়ে কাটলে কত পাচ্ছ বলো তো? এই সাইডে তো পাবে 9, এই সাইডে পাবে 11। তার মানে তোমার কাছে 10 পয়সার মুদ্রার সংখ্যা আছে 9টি, মানে 9 অনুপাত, আর 5 পয়সার মুদ্রার সংখ্যা আছে 11 অনুপাত। তো টোটাল কত অনুপাত আছে? 20 অনুপাত। আর এই 20 অনুপাতের ভ্যালু কত? 100। 20 অনুপাতের ভ্যালু হচ্ছে 100। তো যার ভ্যালু দেওয়া আছে সে ওপরে থাকবে, আর যেটার ভ্যালু সেটা নিচে থাকবে। এবার 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত? 9 অনুপাত। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, 5 20 সহ 5 9 45। তার মানে এই 45টি কী আছে? 10 পয়সার মুদ্রার সংখ্যা। এখানে কোথায় আছে? অপশান সি। বাকিটা আর বের করার দরকার নেই, কারণ 45 পেয়ে গেছে, এখানে 45 আছে, আর এখান থেকে টোটাল 100টি ছিল। 10 পয়সা 45 হলে 5 পয়সা কত হবে? 100 বিয়োগ 45 মানে 55।